32 ভাঙা হয়েছে, সে কেন বলতে পারবে না? বলুক না। 32-এর পক্ষে একটা লোক থাকলে ক্ষতি কি আমার? প্রধান উপদেষ্টা তো সবার আগে মবকে উস্কে দিয়েছিলেন, এখন পর্যন্ত কোনো দাবি দাওয়া নিয়ে কেউ নামছে এই সরকার আসার পর? পুলিশের সঙ্গে যা করা হয়েছে ওটারও বিচার হবে, পুলিশ আমাদের সঙ্গে যা করেছে সেটারও বিচার হবে। নির্বাচনের দিনে কি ইউনূস সাহেবের কমান্ড কাজ করছে? প্রশাসন তার কথা শুনছে, আর বাকি দিন শোনে নাই। সাম্প্রদায়িক শক্তিকে আপনি প্রতিষ্ঠিত করে গেছেন। এই 17-18 মাসে তারা যে হাজার হাজার কোটি টাকার গল্প শোনা যাচ্ছে, সেই হিসেবে তো তাহলে আমি বলবো ফ্যাসিস্ট কিছুই না। শুরুতেই বলছিলাম, এই যে দীর্ঘদিনের হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে বসলো মার্কিন যুক্তরাষ্ট্র, এবং এই ঘটনাতে আইআরজিসি বলছে যে ইরানিদের প্রতি এই ঘটনার প্রতিশোধ নেবে ইরানিরা। এই যে তারা প্রতিশোধ নেবার কথা বলছে, আসলে কি তাদের সেই সক্ষমতা আছে বলে আপনার মনে হয়? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, ইরান ইরাক যুদ্ধ তো আমাদের সেই শৈশব থেকে আমরা শুনে আসছি, যে উপসাগরীয় যুদ্ধ। আমরা পুরো 80 দশক মনে পড়ে যে এটা পত্রিকার পাতায় নিয়মিত একটা ঘটনা ছিল। ভাতৃঘাতী যুদ্ধ বলা হতো তখন, দু ভাইয়ের মধ্যে লড়াই চলছে, ইরাক ইরান ইত্যাদি। প্রায় পুরো 80 দশক চলেছে। তারপরেও কিন্তু সারা বিশ্ব জুড়ে এই যে আপনি দেখুন গত কয়েক বছর ধরে যেভাবে বিশ্বের দিকে দিকে নানান ধরনের যুদ্ধের মহড়া, এর মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কে তো তুলেই নিয়ে গেল যুক্তরাষ্ট্র। তারপরে নানান জায়গায় ফ্রন্ট খুলছে। এর মধ্যে উগ্রবাদী মৌলবাদীরা বিশ্বের বিভিন্ন দেশে মাথা জাকিয়ে বসেছে। সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান। এর মধ্যে আবার পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা যে যুদ্ধ তো আসলে কোনো মীমাংসা আনে না। এইবার যে ঘটনাটি ঘটলো, আপনার একেবারে ইরানের যে শীর্ষ আধ্যাত্মিক নেতা তিনি নিহত, এটা সব ক্ষেত্রে প্রথমে তো গুজব বলেই মনে হচ্ছিল, কিন্তু যত সময় যাচ্ছে এর মধ্যে শোক প্রকাশ করেছে ইরান রাষ্ট্রীয়ভাবে, এবং অনেক দুই তরফে নানান রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল উল্লাস করছে, ইরানে এরকম দৃশ্যও আসছে। এখন এআই এর যুগ, কতটা সত্য কতটা মিথ্যা আমরা কিছুই বুঝতে পারি না। এখন যে কোনো ভিডিও আসলে প্রথমেই মনে হয় এটা কি ভুয়া নাকি সত্য। কারণ এমন একজন নেতা মারা যাবেন, সেখানে আবার হাজার হাজার মানুষ নৃত্য করবে উল্লাসে, সেটাও যেমন বিশ্বাস্য নয়। আবার সব কিছুরই পক্ষ বিপক্ষ আছে, তবে একটারই বিপক্ষ নেই, সেটা হচ্ছে যে যুদ্ধে আসলে কখনোই কোনো মীমাংসা হয় এই না। যে ইরান ইসরায়েল, এমনকি বলা যায় যে আমেরিকার যে যুদ্ধের দামামা আমরা দেখতে পাচ্ছি, এর প্রভাব আমাদের দেশে কেমন পড়তে পারে বলে মনে হয়? নিশ্চয়ই একটা প্রভাব পড়বে। পুরো বিশ্ব যখন অস্থিতিশীল হয়ে ওঠে, একটা বড় অংশই কিন্তু আপনি দেখুন যে এক ধরনের বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাচ্ছে। আপনার পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ শুরু হয়ে যাওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে, রীতিমতো আক্রমণ পাল্টা আক্রমণ। এর মধ্যে আবার ইরান নিশ্চয়ই তারা হাল ছেড়ে বসে থাকবে না, এবং ইরান একটা অত্যন্ত সমৃদ্ধশালী দেশ, সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, দর্শন, সাহিত্যের একটা বিরাট ভূমি ইরান। তার বারবার সেখানে আক্রমণ হলো, একবার তো 80 দশকে তাদের লুণ্ঠিত হলো ইরান। তারপর ইরাক এভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। সাদ্দাম হোসেনের পরিণতির কথা আমরা সকলেই জানি, লিবিয়ায় আমরা পরিণতির কথা জানি। তো সব জায়গাতে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে হিংস্র হয়ে উঠছে, তো মনে হচ্ছে যে বিশ্বে আসলে হয়তো একটি পরাশক্তি থাকার কারণে যে ঘটনা হচ্ছে, কোথাও কোনো ভারসাম্য নেই। এবং তারা যে বৃহৎ শক্তির, যে জাতিসংঘের ভেতরে বৃহৎ শক্তির সব হ্যাঁ না ভোটের যে ব্যাপারগুলো থাকে, সেগুলোও যেন তামাশা মনে হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র কোনো মানবাধিকার লঙ্ঘন করছে, তখন কিন্তু সেটাকে প্রশ্ন করবার মতো কেউ থাকছে না। আপনি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে গেল মাদকের কথা বলে, বিভিন্ন কিছু কথা বলে। এটা কোনো সভ্য দেশের আচরণ হতে পারে? ইজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। তাহলে আর রাষ্ট্র থাকবার দরকার কি, আইন কানুন থাকবার দরকার কি? ইরানের ক্ষেত্রে যেটা ঘটলো সেটাও তো একদম বলে কয়ে হত্যাকাণ্ড ঘটিয়ে দেওয়া হলো। এখানে দিকে দিকে যে অবস্থাটা ঘটছে, আমরা প্রত্যাশা করব নিশ্চয়ই শেষ পর্যন্ত তো মানবাধিকারই বিজয়ী হবে, এবং মানুষের অধিকারের চেয়ে বড় কিছু নেই। মানুষের স্বার্থই দেখা হবে, এবং এখানে যেন জাতিসংঘ আর চুপ করে না থাকে, এবং জাতিসংঘকে জাতিসংঘের জায়গায় আমরা দেখতে চাই। সেখানে বৃহৎ শক্তি যদি সবকিছু করে থাকে, এবং যেই চীন এত বড় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, চীন আদৌ কি বড় শক্তি কিনা এবারই তার প্রমাণ হবে। কারণ কোথাও তো প্রশ্ন যদি না করা যায়, চোখে চোখ রেখে কথা বলবার একটা ব্যাপার থাকতে হবে। তো যুক্তরাষ্ট্রের চোখে কে কথা বলবে? আসলে যুক্তরাষ্ট্রের চোখ যে কোথায়, সেটাই হয়তো খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। জি, আপনার কাছে আবারও আসবো, ধন্যবাদ। এবার আমি একটু দেশের আলোচনায় ফিরতে চাই, নীলুফার আপার কাছে ফিরতে চাই। নীলুফার আপা, আমরা দেখেছি যে চট্টগ্রামে একজন ব্যবসায়ীর বাসায় চাঁদা আদায় করতে গিয়ে সেখানে গুলি করা হয়েছে, এবং সন্ত্রাসীরা যেই
কাণ্ড চালিয়েছে, প্রায় 2-3 মিনিট ধরে বাইরে থেকে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। এই যে অস্ত্র নিয়ে, ভারী অস্ত্র নিয়ে শোডাউন, এই শোডাউনগুলোকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এটা অবশ্যই ভালোভাবে দেখার কোনো কারণই থাকতে পারে না। অন্যায় সবসময় অন্যায়, যেখানেই হোক না কেন, যেখানেই ঘটুক না কেন, যাকে নিয়েই ঘটুক না কেন, অন্যায় অন্যায়। সে অন্যায়ের পূর্ব লক্ষণ আছে কিছু, পূর্ব শর্ত আছে কিছু, সেগুলো যদি অপূরণ হয় তাহলে এটা বাড়তেই থাকে। যেমন ধরেন, আমরা এর আগের সরকার মানে ইন্টারিম গভর্নমেন্ট থাকতে আমরা বলেছিলাম যে যত অস্ত্র খোয়া গেছে, সরকারি অস্ত্র, থানার যত ইলিগ্যাল অস্ত্র আছে, যে কোনো নির্বাচনের আগে, নির্বাচনের জন্য হলেও এই অস্ত্রগুলো উদ্ধার করতে হয়। উদ্ধার করার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, তারপরে বিভিন্ন আপনার আলটিমেটাম দিয়ে এগুলা উদ্ধার করা হয়, বা গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাকেই। কিন্তু ইলেকশনের আগে এইসব করা হয় নাই তেমন ভাবে। তো এই অস্ত্রগুলো যখন যার কাছে যায়, অস্ত্র তো ব্যবহার হবে, অস্ত্র তো আর চুপ করে বসে থাকে না। তো অস্ত্রের ব্যবহার করতে গিয়ে যত অঘটন ঘটে, যত মব ঘটে, যত সন্ত্রাসী কার্যকলাপ ঘটে, কোনো কারণে কি সেই অস্ত্রগুলো ব্যবহার করে এই চাঁদাবাজিগুলো করা হচ্ছে, সেটি মনে হচ্ছে? এই অস্ত্র তো ব্যবহার করে, এই অস্ত্রগুলো যে অস্ত্রই হোক না কেন, লিগ্যাল অস্ত্র ব্যবহার করে তার কেউ চাঁদাবাজি করে না, ইলিগ্যাল অস্ত্র দিয়েই চাঁদাবাজি করে। তো অস্ত্রগুলো যদি, আমি একটা কারণ বলছি, অস্ত্রগুলো যদি উদ্ধার করা হতো, এবং তাহলে হয়তো কি আপনার এই অস্ত্র না পেলে আপনি খালি হাতে যাবেন, লাঠি নিয়ে যাবেন, সেটা কিন্তু একটা মানুষ চরমভাবে মৃত্যুবরণ করে না। অস্ত্রের একটা গুলি যতটা তার মৃত্যুর জন্য তড়িৎ সহায়তা করে। তো সেই জন্য বলছি যে এখন যে সরকার আসছে, আমরা তাদের কাছে এই কথাই বলবো, যত তাড়াতাড়ি পারে অস্ত্র উদ্ধার করুক, এবং এই সন্ত্রাসীর বিচার যদি হয়, আইনের অনুশাসন, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রথম দিনই, যে উনি আইনের অনুশাসনের মাধ্যমে দেশ চালাবেন। সে আইনের অনুশাসন হলে অপরাধী যেই হোক না কেন সে শাস্তি পাবে। শাস্তি পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা যদি সরকার করে, আমরা বিশ্বাস করি যে এটা খুব তাড়াতাড়ি হবে। সদ্য একটা, আপনি জানেন যে এখন রোজা চলছে, রোজা যেদিন শুরু হয়েছে, সরকার ক্ষমতাও সেই দিন আপনার দায়িত্ব গ্রহণ করেছে। অতএব অনেক 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 চ্যালেঞ্জ, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ, এর উপর আবার নতুন চ্যালেঞ্জ হলো এই যে আন্তর্জাতিকভাবে যুদ্ধ। একটা দেশের যুদ্ধ না, একসাথে কতগুলো দেশ এটার সাথে এফেক্টেড। যতগুলো দেশে আমেরিকান আপনার ঘাঁটি আছে, ততগুলো একযোগে অ্যাটাক করা হয়েছে। আবার ইরানের দিকে আপনার কয়েকটা রাষ্ট্র মিলে অ্যাটাক করেছে। তো সেটার পিছনে যিনি বসে বসে হাসছেন, তারা সবকিছু মিলে ক্ষতি কিন্তু আমাদেরই হবে। কারণ মিডল ইস্টে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ কাজ করে, তারা তাদের জীবনটা অনিশ্চয়তার মুখে। এই যে গতকালকে আপনার এরোপ্লেন বন্ধ হয়ে গেল যাওয়া, হঠাৎ করে যারা যেতে চেয়েছেন, যারা চাকরি করেন, ওইখানে কাজ করেন, ছুটিতে আসছেন, তাদের যাওয়াটা অনিশ্চয়তার মধ্যে পড়লো। আবার যারা ওখানে আছেন, ওদের ফেরাটা অনিশ্চয়তার মধ্যে পড়লেন, তারা আহত হচ্ছেন, নিহত হচ্ছেন। এই অবস্থায় জানি না আমাদের কতগুলো সন্তানকে আমাদের হারাতে হবে, এবং অর্থনৈতিক যে দুর্যোগ শুরু হবে, যে বিদেশি রেমিটেন্স দিয়ে আমাদের চলতে হয়, সেই বিদেশি রেমিটেন্সটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। আমাদের কি হবে আমরা নিজেরা জানি না। সবকিছু মিলে যদি এই সন্ত্রাসীগুলো যদি দমন না করা হয়, তাহলে তো আরো খারাপের দিকে যাবে দেশ। জি আপা, ধন্যবাদ। আমি জনাব রাজ্জাকের কাছে ফিরতে চাই। জনাব রাজ্জাকি, এখন বর্তমানে বলা হচ্ছে যে পুলিশ বাহিনীকে যে হত্যা করা হয়েছে গণ অভ্যুত্থানের সময়, সেই হত্যার বিচার চাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং সাধারণ মানুষের কাতারেও বেশ অনেকে রয়েছেন যারা এই বিচার চাচ্ছেন। ঠিক এই সময়ে এসে দ্রুত এই বিচার দাবি করা হচ্ছে, এই দাবি আসলে কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন? আমি কি এটির জবাব দিব না ওই প্রসঙ্গে কিছু বলবো একটু? অবশ্যই আপনি বলতে পারেন। আমি প্রথমত ওই যে ইরানের উপরে হামলা সে বিষয়ে সংক্ষেপে, আপনি লক্ষ্য করে দেখবেন যে ইরাক ইরান যুদ্ধ হয়, ইরাক কুয়েত যুদ্ধ হয়, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ হয়, কিংবা ভিন্ন ধর্মী যদি নিলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হয়, মানে সেই যুদ্ধের একটা পার্ট মুসলিম আছেই, মানে একটা দিকে মুসলমান থাকবেই। আবার যে আরব বিশ্বে যেখানে সামরিক ঘাঁটিগুলো বসানো হয়েছে, সেগুলো আরব বিশ্ব। মোট কথা আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা, যেমন আমার বাংলাদেশে মেইনলি কিন্তু আমার রাজনীতিতে, এই যে আমরা বলি না আওয়ামী লীগ বিএনপি নয়, বাংলাদেশের রাজনীতি কিন্তু আওয়ামী লীগ এমন একটা পুরনো দল, আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ একটা রাজনীতি বাংলাদেশে আছে, আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ। বিশ্বের দিকে তাকালে দেখবেন মুসলিম এন্টি মুসলিম, বিশ্বের যুদ্ধটা এরকম। মুসলমানের কাছে পারমাণবিক শক্তি থাকতে পারবে না, মুসলমান কান্ট্রিতে নিউক্লিয়ার থাকতে পারবে না, এগুলো থাকা তাদের কাছে পাপ। সুতরাং কারণে অকারণে আপনি করবেন, এটা খুবই স্বাভাবিক। কারণ মুসলিম বিশ্বের
সম্পদের কিংবা দুর্বল দেশের সম্পত্তির মালিক তারা থাকবে কেন? ঘুরে ফিরে আপনি দেখবেন সবাই কর্পোরেট, অর্থাৎ কর্পোরেট মানে হলো সবার হিসাব হলো সম্পদ আরোহণ করা। আপনি ভেনেজুয়েলার যেটা বললো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তুলে নিয়ে আসছে, ঘুরে ফিরে আপনি গিয়ে দেখবেন সেখানে ঘুরে ফিরে এখানে ইকোনমি বিষয়টা হচ্ছে, আমরা একটা কথা বলি ছোটবেলায় শিখছি, অস্ত্রের চেয়ে নাকি কি তলোয়ারের চেয়ে কলম বড়, কিন্তু ইনফ্যাক্ট রিয়েল লাইফে কলম কখনো বড় হয় না, বরং অস্ত্র দিয়ে কলমওয়ালারে বলে তুই এই লেখ, ওই যা লিখতে বলে তাই সে লিখে। মানে আমরা সেই জায়গাটা আসি। এখন আপনার এইটা দূর করতে পারবেন না, এটা আমাদের এরকমভাবে আমরা ভুক্তভোগী থাকবো। কারণ আজকে যে ভেটো পাওয়ার নিয়ে যে 5টা দেশ আছে, কই তারা তো কোনো কথা বলছে না, এটা কি জাস্টিস না ইনজাস্টিস? আর সব শেষে মাহবুব ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলবো যে আমি যেহেতু পারবো না, আমার কাছে মানে আমরা আলোচনার মধ্যে থাকাটা খুবই সুন্দর। যে কোনো বিষয় যদি আলোচনা করে ঠিক করা যায় সেটা হলো সবচেয়ে ভালো পন্থা। এবং আপনি দেখবেন এই চায়না আমেরিকা, চায়না রাশিয়া, রাশিয়া আমেরিকা, তারা কিন্তু আলোচনা অব্যাহত রাখে, কারণ তারা তো প্রত্যেকেই ক্ষমতাধর। সুতরাং আমাদেরকে ওইভাবে ভাবতে হবে যে আমরা আলোচনার মাধ্যমে শেষ করব, আমরা যাতে কেউ যাতে আমাদেরকে বাণিজ্যের পুঁজি বানাইতে না পারে, অস্ত্র বিক্রয়ের পুঁজি বানাইতে না পারে, সেদিকটা খেয়াল থাকতে হবে। আর আপনি যে প্রশ্নটা আমারে করছেন, এই যেমন চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গোলাগুলি, উনি যেটা বলছেন আমি একমত। আপনার বিষয়টা হচ্ছে যে আপনি বাড়িতে গোলাগুলি হয়, বাইরে থেকে আপনি মুমূর্ষু গুলি মারতেছেন। আপনি দেখবেন লক্ষ্য করে নির্বাচনের আগে বলেন বা অন্যান্য বিভিন্ন কারণে কিন্তু আমরা বৈধ অস্ত্র জমা নেয় সরকার, কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে সেটা কোনো জোরালো পদক্ষেপ দেখে না। আর বৈধ যাদের অস্ত্র আছে তাদের নোটেড থাকে কার কার কাছে অস্ত্র আছে, জমা না দিলে সে ট্রাবলে পড়তে পারে, জমা দিয়ে দেয়। এখন আজকে কথার কথা বলছি, ওই চিটাঙের ওই বাড়িটায় যারা আছে আমি জানি না ঠিক, সেখানে যদি বৈধ অস্ত্র 5টা অস্ত্র থেকে থাকতো আর সেগুলো যখন জমা দেওয়া থাকে, যখনই আপনি বৈধ অস্ত্রটা জমা নিয়ে নেবে সরকার, তখন যাদের কাছে অবৈধ অস্ত্র আছে তারা চিন্তা করে এইখানে 32টা ফ্ল্যাট আছে কিংবা বিশাল একটা অট্টালিকা, এইটার ভিতরে বৈধ অস্ত্রটা নাই, তার নেচারলি তার সাহসটা বেড়ে যায়। সুতরাং আমার কাছে মনে হয় যে আমি এখন এই সরকারের কাছে আমি দাবি করব, আপনারা যেভাবে মাদক বিরোধী অভিযান চালান, আপনারা যেভাবে এই চরমপন্থীদের ধরেন কিংবা জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে চালান, একই কায়দায় আপনি অস্ত্র উদ্ধার করেন। শুধু যদি এক অস্ত্র উদ্ধার করেন তাহলে আপনি জঙ্গিবাদ দমন হবে, কারণ যারা জঙ্গিবাদে তাদের সাথে অস্ত্রের সম্পৃক্ততা আছে। বাংলাদেশের সমস্ত অস্ত্র উদ্ধার করতে হবে, কোনো অবৈধ অস্ত্র জঙ্গিবাদ নির্মূল করা কি আসলে সম্ভব না, হবে আমি খুব সেটা দ্রুত বলছি না। সময়ের আমি ভেতরে? বলছি নির্মূল করা সেটা সেকেন্ডারি, সেটা আলোচনার সাবজেক্ট আসে নাই। না, আমি বলছি অবৈধ অস্ত্রটা সবার কাছে থাকে, সেই অবৈধ অস্ত্র যদি আপনি উদ্ধার করতে পারেন, যে অবৈধ অস্ত্র কারো কাছে থাকবে না, কমে যাবে। তাহলে আমরা কিছুটা ওই অপরাধের থেকে আমরা রক্ষা পাই, সাহস পাবে না যে আমাকে অ্যাটাক করবে। কিন্তু আমি যখন মনে করি যে যেই আমাকে অ্যাটাক করতে সে নিরস্ত্র, এটা কিন্তু এটা আমি জানি না এটা কতখানি সম্ভব, কতগুলো কঠিন কাজ আছে, এইগুলো মারাত্মক হাত দেওয়া দরকার। এই যেমন মাদক দমন করে প্রত্যেকটা গার্জিয়ান খুশি হয় যে আপনি মাদক, এখন মাদকের নামে যদি আপনি অন্য কোনো অপারেশন সেটা ভিন্ন কথা। একইভাবে আমরা চাইবো যে আপনি এই অবৈধ অস্ত্র জমা নেন, তাতে অন্তত আমার মনে হয় 60%। অন্তর্বর্তী সরকার তো প্রায় 18 মাস ক্ষমতায় ছিল, তারা কেন এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি? দেখেন, অন্তর্বর্তী সরকারের যদি কথাটা নেন তাহলে আবার আমরা আমাদের আলোচনাটা এখন ভিন্ন জায়গায় চলে যায়। তারা তো চলে গেছে। আপনি তার আগে 16 মাসের কাজ, আপনি 16 মাসের যে অপরাধ বা 16 মাসের ঘটনা 18 মাসে শেষ করে ফেলবে। ইতিমধ্যে তো নির্বাচিত সরকার বলাই শুরু করছে যে আমরা খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আসছি, সমস্ত প্রতিষ্ঠানগুলা ভঙ্গুর, পুলিশ বলেন যত প্রশাসন বলেন সব। তো এই কথাগুলো তো ওনারা আগে বলেন নাই, তখন তো আমরা শুধু নির্বাচনের কথাই বলছি। তখন কি আমরা একবারও ভাবছি? তখন কি আসলে জানার সুযোগ ছিল? না, না, এখন বর্তমানে আপনি সরকার আমাকে যে বলেন না, অবস্থায় আছে, ওই সরকার আসার পরে যতগুলো আন্দোলন ফেস করছে এই দাবি দেওয়া নিয়ে, এখন পর্যন্ত কোনো দাবি দেওয়া নিয়ে কেউ নামছে? এই সরকার আসার পর বলবেন রোজার মাস, আমি দেখি রোজার মাসের পরে দেখবো নামে কিনা, তখন বুঝতে পারবেন। সুতরাং এই আলোচনা আমি এখন যেতে চাই না। এইবার আসেন পুলিশের বিচার, যেটা আপনি বলছেন। পুলিশের বিচার আপনি করবেন না কেন? আপনি যে কোনো হত্যার বিচার আপনি করবেন, কিন্তু আপনি যে পার্টিকুলার অমুক বিচার তমুক বিচার নিয়ে আসেন, আপনি তো ইন্টারলিঙ্ক সব। এই যে জুলাই আগস্টের ঘটনা, জুলাইয়ের ঘটনা থেকে শুরু হইতে সরকার অপসারণ হয়ে গেল, তারপরে পুলিশ হত্যার যে ঘটনাগুলা, এটা তো পুরা একটা সার্কেল। মানে কেন হইল সবটা আপনাকে বিবেচনায় নিতে হবে। আপনি খণ্ড একটা বিষয় নিয়ে যদি নেন যে মাহবুব ভাইরে আমি ঘুষি মারলাম, আপনি এই ঘটনাটা নিয়ে নিলেন,
কেন আমি তাকে ঘুষি মারলাম, তার পিছনের বিষয়টা কি, সেটাও আপনাকে একই সময় নিয়ে আসতে হবে। তাইলে আপনি ন্যায় বিচার পদ্ধতি, অবশ্যই আপনার সমস্ত হত্যার বিচার করা জরুরি। এখন আপনি পার্টিকুলার পুলিশ হত্যার বিচার যেমনি বলছেন, একইভাবে আমাদের ওই বিচারগুলো আসতে হবে। এই যে প্রসিকিউটর চেঞ্জ হয়ে গেল, ওখানে আইসিটিতে বিচারের বিষয় আছে, সেই বিচারের ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত এসবের কাছ থেকে খুব জোরালো কোনো বক্তব্য, বিচার হবে এক জিনিস। যেমন আজকে প্রথম আলোতে কালকে গেল আমাদের হোম মিনিস্টার সাহেব, ফাইন, সুন্দর বক্তব্য রাখছেন যে এটা 2 মাসের মধ্যে পুলিশ রিপোর্ট দিতে হবে। এই যে এরকম 2 মাসের মধ্যে পুলিশ রিপোর্ট দিতে হবে, 2 মাসের মধ্যে পুলিশ হত্যার রিপোর্ট দিতে হবে, একইভাবে 2 মাসের মধ্যে আইসিটির পুলিশ রিপোর্ট দিতে হবে বা তদন্ত রিপোর্ট, এই একইভাবে সবগুলো চলুক, সেটাই আমাদের প্রত্যাশা। জি, ধন্যবাদ। আমি আবারও জনাব মাহবুব আজিজের কাছে ফিরতে চাই। এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আসলে যেভাবে বিদায় দেওয়া হলো, অনেকে এটিকে মব বলে আখ্যা দিচ্ছেন। এখন আপনার কাছে কি মনে হয়, এটি কি আসলে স্বাভাবিক বিদায় নাকি আসলেই মব? জি, ধন্যবাদ। আমি আসবো আপনার এই প্রসঙ্গে। তার আগে রাজ্জাকি ভাই যে প্রসঙ্গে কথা বললেন, সেখানে আমার একটু কয়েকটি কথা আছে। সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র গেল এবং তারা 17 বছরের ধারাবাহিকতায় ক্ষমতা এসেছিল, এই জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সমালোচনা করা যাবে না, এই কথার সাথে আমি একেবারেই একমত নই। বলি নাই, আচ্ছা, আমি বলি নাই যে সমালোচনা করা যায়, আমি বলছি যে তারা তাদের চ্যাপ্টারটা ক্লোজ করে চলে গেছে এবং সেই কিভাবে ক্লোজ করেছে সেটাই কথা বলতে সেটা বলেন। ক্লোজ আমি করেছে বলিনি। খুবই দায় সারা ভাবে আমি এবং বলি নাই যে বলা যাবে খুবই না। গণতন্ত্রহীনতা, দায়বদ্ধহীনতা বলেন। এবং গোষ্ঠীবৃত্তির চূড়ান্ত রকমের প্রকাশ এখানে আমরা দেখেছি যে মুক্ত চিন্তার উপরে আক্রমণ, গণমাধ্যমের উপরে আক্রমণ, এবং সেখানে তৎকালীন উপদেষ্টারা এখন গিয়ে নাকি কান্না কাচ্ছেন। তারা বলছেন তাদের সুন্দর সুন্দর বাংলায় শব্দ এখন আবার শুনতে পাচ্ছি, যে এই বাংলা শব্দগুলো আমরা 18 মাস শুনতে পারিনি। তখন তারা ওখানে দায়িত্বে বসে কি করেছেন? ডানপন্থাকে প্রশ্রয় দেওয়া ছাড়া, উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া ছাড়া। কার প্রশ্রয়ে 32 নম্বর ভাঙে এবং এইভাবে বুলডোজার দিয়ে ভাঙে? তখন তারা করেছেন কি? তারা প্রত্যেকে কয়েকজন উপদেষ্টার সাক্ষাৎকার শুনলাম যে আমি খুব দুঃখিত, আমি জানি না আমি কি জবাবদিহি করবো, আমরা সারা রাত চেষ্টা করেছি। কি চেষ্টা আপনারা করেছেন? আপনারা যখন একটা উর্বর ভূমি বানিয়ে দেন যেখানে উগ্রবাদ আস্ফালন করতে পারে, তারপরে সেখানে ভাঙচুর হয়, তারপরে আপনি বলেন আমি কি করেছি। এখন আপনারা বিভিন্ন রকমের কান্নাকাটি করছেন। তো তখন আপনি পদত্যাগ করলেন না কেন, বা আপনি জানালেন না কেন যে এইরকম একটা ঘটনা ঘটছে? কোন সময়ে এরকম মুক্ত চিন্তার উপরে আঘাতটা আসে? ছায়ানটের উপরে হামলা, উদীচীর উপরে হামলা, কি হলো এই বিষয়গুলো? এবং সেখানে আমরা দেখলাম যে দেশ জুড়ে মুক্তিযুদ্ধের স্থাপনার উপরে হামলা, মাজারের উপরে হামলা। তখন এই প্রধান উপদেষ্টা কি করলেন? প্রধান উপদেষ্টা তো সবার আগে মবকে উস্কে দিয়েছিলেন। তিনি বলেছেন যে মব তো তোমার গ্রামেই আছে। কি বলে, মব না তো, ওই যে ফ্যাসিস্ট তো তোমার গ্রামেই আছে, আশেপাশে। মানে ফ্যাসিস্ট কারা? এই যে আপনি যারা ধরুন যে জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, শুরু থেকে আমরা অনেকেই বলছিলাম যে যারা জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনুন, বাকিদেরকে আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজে একটা সুস্থ ধারা রাজনীতিতে আসতে দিন। তা না, আপনি সব সময় আপনি একটি বড় অংশকে, সমাজের বাইরের একটি বড় অংশকে রাজনীতির বাইরে রাখতে চাইলেন এবং সেই জায়গাতে জোর করে ডানপন্থাকে আপনি বিকশিত করতে চাইলেন। তার ফলাফল আমরা দেখছি জাতীয় সংসদে প্রধান বিরোধী দলকে, সাম্প্রদায়িক শক্তিকে, যা আমরা গত 70 বছর দেখিনি, সেখানে কিন্তু সাম্প্রদায়িক শক্তিকে আপনি প্রতিষ্ঠিত করে গেছেন। এবং আমরা যেই আলাপটা দিয়ে আজকে আলোচনা শুরু করলাম যে ইরানের এই যে ঘটনাগুলো, মধ্যপ্রাচ্যে বা ভাই যেটি বললেন যে যা যুদ্ধ হয়ে এক পাশে মুসলমানরা থাকে, এটা খুবই দুঃখজনক। এবং মুসলিমদের যে এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়তে হচ্ছে, আপনি দেখুন তাদের শাসন কারা করে। এক একজন 40 বছর ধরে লিবিয়ায়, ইরাকে, ইরানে, আফগানিস্তানে, পাকিস্তানে। এই পাকিস্তান 47-এর পর কখনোই কোনো সরকার, গণতান্ত্রিক সরকার 5 বছর টিকতে পারেনি। এই যে গণতন্ত্রের ব্যর্থতার কারণেই কিন্তু দেশগুলো ভুলুণ্ঠিত হচ্ছে। তাদের ওখানে নানান রকম সমস্যার কারণে আপনি যখন একটা দেশ নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু সে যুদ্ধে জড়াতে তার অনেক আপত্তি থাকে জনগণের। আপনার অনেক সময় নিজের দেশের সমস্যা লুকিয়ে রাখবার জন্য কিন্তু অনেকে যুদ্ধের মধ্যে থাকে। যুদ্ধের নানান কারণ আছে, কিন্তু যখন আপনার দেশে একটা গণতন্ত্র থাকবে, যুদ্ধ হলেও কিন্তু সেই দেশ খুব গৌরবের সাথে সেটাকে অংশগ্রহণ করতে পারে যদি প্রয়োজন হয়। যুদ্ধ তো প্রয়োজনের সময় হতে পারে। অর্থাৎ এই যে মুসলিম দেশগুলোর গণতন্ত্রহীনতাও কিন্তু তাদের এই ব্যর্থতার কারণ। বলছি না যে আমেরিকা খুব ভালো করছে, আমেরিকাই সেই দুষ্ট চক্রের হোতা যারা ইসরায়েলকে লেলিয়ে দেয়। আপনি বিশ্বের বিভিন্ন দেশে দেশে মানবাধিকার খুঁজে ফিরে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু ইসরায়েল যখন ফিলিস্তিনের এই মানবাধিকার বছরের পর বছর লুণ্ঠন করে, তখন কিন্তু যুক্তরাষ্ট্র কোনো কথা বলে না। কিন্তু এই বিষয়গুলো উত্থাপন করার প্ল্যাটফর্মটা কোথায়? সেই জাতিসংঘে। কারা করবে? মুসলিম দেশগুলো যখন এইভাবে পর্যদস্ত, তখন তারা কিভাবে কথা বলবে? কারণ তাদের দেশেই তো এক একজন পরাক্রমশালী নেতা 40 বছরের জন্য বসে যায়।
এবং তারা কোনো গণতন্ত্রের কোনো তোয়াক্কা করে না, নানান রকম ফরম্যাটে সেখানে শোষণ চলতে থাকে। তো এই বিষয়গুলো আমরা যে 18 মাসে দেখেছি, সেইখানে আমাদের কোথায় কোথায় জানি এরকম ডানপন্থার একটা সম্প্রসারণ আমরা দেখতে পেয়েছি, এবং সেটাই আমরা নির্বাচনেও দেখলাম।